ইশরাক হোসেনের মেয়রের দায়িত্ব পালনের কোনো আইনি ভিত্তি নেই বলছেন আইনজীবীরা। মেয়াদ শেষ হওয়ায় শপথ অসম্ভব। ফেনীর ফুলগাজীতে নদীর বাঁধ ভেঙে 5 গ্রাম প্লাবিত, নিম্নমানের কাজের অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা, মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনার তাগিদ। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। শপথ না হওয়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের দায়িত্ব পালনের কোনো আইনি ভিত্তি নেই বলছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এদিকে নির্বাচিত মেয়রের 5 বছরের মেয়াদ শেষ হওয়ায় এখন তাকে শপথ পড়িয়ে চেয়ারে বসানোর আর কোনো সুযোগ নেই বলেও জানান তারা। তবে বিষয়টি এমন পরিস্থিতিতে নিয়ে যাওয়ার দায় সরকার এড়াতে পারে না বলে মত দেন অনেক আইনজীবী। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে 27 মার্চ রায় দেয় বিচারিক আদালত। এরপর গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। পরে বিষয়টি গড়ায় উচ্চ আদালতে। এদিকে 26শে মে 30 দিনের সময়সীমা শেষ হলেও পড়ানো হয়নি শপথ। আর মেয়রের 5 বছরের মেয়াদও শেষ হয়ে যায় জুনের শুরুতে। এরপরও নগর ভবন দখলে নিয়ে নিজেকে মেয়র দাবি করে নানা কার্যক্রম চালাচ্ছেন ইশরাক হোসেন। কয়েকদিন ধরে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে করেছেন বৈঠক, দিচ্ছেন বিভিন্ন নির্দেশনা। সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলছেন শপথ ছাড়া তার দায়িত্ব পালনের কোনো আইনগত ভিত্তি নেই, বরং এই পরিস্থিতিতে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। ইশরাকের এই আন্দোলনটা এখন আর কোনো যৌক্তিকতা নাই। তিনি ল, নৈতিকতা এবং বিএনপির পলিসিকে ভায়োলেট করেছে। শপথ নেওয়ার আগে সে তার কার্যক্রম শুরু করতে পারে না। যদিও কোর্টের একটা আদেশে উনি নির্বাচিত হয়েছেন, কিন্তু সেই টেনিউরও শেষ হয়ে গিয়েছে। তো সুতরাং আজকে যদি ওনার কারণে জনদুর্ভোগ বাড়ে, ওনার কারণে প্রশাসনিক কেওয়াজ হয়, তাহলে উনিই দায়ী থাকবেন। পাশাপাশি যারা সরকারে আছে, স্থানীয় সরকারে আছে, ইভেন প্রধান উপদেষ্টা মহোদয়ও কিন্তু এই দায় থেকে মুক্ত হবেন না। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট থাকায় ইশরাকের মেয়র দাবি করার আইনি অধিকার রয়েছে বলে মত অনেক আইনজীবীর। তবে শপথ না হয় দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন রয়েছে তাদেরও। আপিল বিভাগ পর্যন্ত কন্টেস্টের পরে ওইটা বহাল আছে, তার মানে সে তো আইন অনুসারে তো সে মেয়র। এখন একটা টেকনিক্যাল জায়গায় আপনি আটকাই রাখছেন তাকে, টেকনিক্যাল জায়গাটা আপনি রিলিজ করে দেন। এটা তো বিতর্ক গভর্নমেন্টের কাছেই আছে। আপনি যদি বলতে চান যে ওত নেওয়ার পরেও তো আপনি বলতে পারতেন যে 5 টাইম শেষ, তাহলে এখন এতদিন পর্যন্ত আপনি ইচ্ছা করে ওত করাচ্ছেন না। ঢাকা দক্ষিণের মেয়রের ইস্যুটি এখনো সমাধান না হওয়ায় সরকার, ইশরাক ও বিএনপি সব পক্ষই প্রশ্নবিদ্ধ, এমন মত বিশ্লেষকদের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকার প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসরদের অপসারণ না করলে বিএনপি তাদের তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। জাতীয় প্রেসক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশের যুব সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি। আলাল বলেন, ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। যারা গুম ও খুনের সঙ্গে জড়িয়ে ফ্যাসিবাদের হাতকে শক্তিশালী করেছে তারা আজ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অবস্থান করছে, কিন্তু সরকার তাতে বিচলিত নয় বলে অভিযোগ করেন। বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া হলেও গত 3টি নির্বাচনে দেশের সাধারণ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। এতে গণতন্ত্র ধ্বংস হয়েছে। দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তিনি। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ফ্যাসিবাদের দোসর এই জঞ্জালদের যদি পরিষ্কার না করেন, বঙ্গভবন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ, গণভবন থেকে শুরু করে সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যন্ত সব জায়গায় ঘাপটি মেরে লুকিয়ে থাকা এই ফ্যাসিবাদের দোসরদের তালিকা প্রকাশ করে দেব। জুলাই অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে আজ আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ রিপাবলিক পার্টি। বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যেই এ দলের যাত্রা বলে জানান নেতারা। বৃহস্পতিবার বারিধারায় দলটির আত্মপ্রকাশ নিয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের আহ্বায়ক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী হাসান। তিনি বলেন, সবার উপরে দেশ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়েই নতুন এ দল যাত্রা শুরু করছে। এ সময় একটি সুবিচার ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আপামর জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন তিনি।
অনুষ্ঠানে দলটির প্রধান উপদেষ্টা সেলিম প্রধান, অবসরপ্রাপ্ত মেজর রাকিবুল হাসান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আজ বিকেলে শহীদ মিনারে বড় শোডাউনের মাধ্যমে দলের আত্মপ্রকাশ করার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। গতানুগতিক যে রাজনীতি চলছে, ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ মিছিল করছে বিভিন্ন ইসলামী দল। সেখান থেকে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, বায়তুল মোকাররমের সামনে তো বিভিন্ন ইসলামী দল বিক্ষোভ করছেন, সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? দুঃখিত, আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা পরবর্তীতে আবার আমাদের সহকর্মীর সাথে যোগাযোগের চেষ্টা করব। চলে যাচ্ছি খবরের পরের অংশে। টানা বৃষ্টি ও উজানের ঢলে ফেনীর ফুলগাজীতে মহুরী ও সিলোনিয়া নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে গেছে। এতে অন্তত 5টি এলাকা প্লাবিত হয়েছে। ভয়াবহ বন্যার বছর না পেরোতেই আবারও বাঁধ ভাঙায় পানি উন্নয়ন বোর্ডের কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার রাতে ভাঙনের কবলে ফেনীর ফুলগাজীর মহুরী ও সিলোনিয়া নদীর বাঁধ। এতে পানি ঢুকতে শুরু করে উত্তর বরইয়া, দক্ষিণ বরইয়া, বণিকপাড়া, বসন্তপুর ও জগৎপুর এলাকায়। বাঁধ উপচে পানি ঢুকে পড়েছে পরশুরামের মণিপুর এলাকায়। এরই মধ্যে তলিয়ে গেছে মাছের ঘের, ফসলি জমিসহ অনেক ঘরবাড়ি। দুর্ভোগে পড়েছেন 4000 বাসিন্দা। ভয়াবহ বন্যার বছর না পেরোতেই আবার বাঁধ ভাঙায় পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজকে দুষছেন স্থানীয়রা। ভাত রান্না করছে, ডাল রান্না করছে, মাছ রান্না করছে, বেগিন রয়েছে মরি আমরা খাইতে আমার সময় হয়নি। এখানে ঠাকুর বাড়ি ডুবে গেছে, অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, 4-5টা গ্রাম তলিয়ে গেছে। এখন সর্বনিম্ন মানের যে কাজগুলো হয় তারা এই কাজগুলো করে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের দাবি, নদী সরু হওয়ায় অতি বৃষ্টি ও উজানের ঢলের তোড় সইতে পারছে না বাঁধ। এতে দেখা দিচ্ছে ভাঙন। এখন বাঁধ মেরামতের চেষ্টা চলছে, পাশাপাশি টেকসই বাঁধ নির্মাণে প্রকল্প নেওয়া হচ্ছে। পরশুরাম পয়েন্টে নদীর গড়প্রস্থ হলো 100 মিটার, ফুলগাজীতে নদীর গড়প্রস্থ 40 থেকে 45 মিটার। আমরা যতক্ষণ পর্যন্ত প্রকল্প বাস্তবায়ন করে নদীর গড়প্রস্থ 100 মিটারে না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত এখানে বন্যার ঝুঁকি থেকেই যাবে। 2024 সালের আগস্টে মহুরীর বাঁধ ভেঙে ভয়াবহ বন্যার কবলে পড়ে পুরো ফেনী। ক্ষতি হয় 10,000 কোটি টাকার বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে আজ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিরও শঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে খুলনা, চট্টগ্রাম, সিলেট সহ 8 জেলার দক্ষিণ পূর্ব দিক দিয়ে 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি। নদী বন্দরগুলোয় জারি রয়েছে 1 নম্বর সতর্ক সংকেত। সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা আজ কিছুটা বাড়তে পারে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। ভোর 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় কক্সবাজারের কুতুবদিয়ায় 75 মিলিমিটার। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলায় 33 ডিগ্রি সেলসিয়াস। আগে যেমনটি জানিয়েছি, ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের বৃষ্টিতে ফেনীর ফুলগাজীতে মহুরী ও সিলোনিয়া নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে গেছে। এতে 5টি গ্রাম প্লাবিত হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, এই মুহূর্তে আপনি কি পরিস্থিতি দেখছেন? 5টি গ্রাম প্লাবিত হয়েছে, মানুষের ভোগান্তি আসলে কোন পর্যায়ে, পানি উন্নয়ন বোর্ড কি বলছে? আসলে সকাল থেকে আমরা এই অঞ্চলের মানুষের বাড়িঘরে গিয়ে দেখি যে তাদের যে আসলে রান্না করার যে চুলো সেগুলো পানির তলে ডুবে আছে। তারা আসলে রান্না করতে পারেনি। দুপুরের যে খাবারটা সেটি তাদের
অনিশ্চয়তা তারা ভুগেছে। তারা বলছে আসলে ভোরবেলা হঠাৎ করে ঘুমের মধ্যে এই ভাঙন দিয়ে পানি ঢুকে তাদের ঘর বাড়ি ডুবে গেছে, যার প্রেক্ষিতে তারা আসলে রান্না করার প্রস্তুতি এবং ঘরবাড়ির যে পাতিল এবং অন্যান্য সরঞ্জামাদি সরানোর যে প্রক্রিয়া সেটি তারা সংগ্রহ করতে পারেননি। তবে এখানকার পানি উন্নয়ন বোর্ড বলছে যে অতি দ্রুত যে ভাঙন যে জায়গাটি এটি তারা মেরামত করবে, কারণ হচ্ছে এটি ফ্লাড যে কোনো মুহূর্তে আসলে ভেঙে বাঁধ ভেঙে পানিতে নিমজ্জিত হয়ে যায়, আবার পানি চলে যায়, 2-1 দিন থাকে, তারপরে আবার আগের সে পরিস্থিতি হয়েছে, তখন তারা আসলে যে ভাঙার জায়গা যে বাঁধ সেটি তারা মেরামত করতে পারবেন। আর তারা আরেকটি বিষয় বলছে যে এই বাঁধ কেন বারবার ভাঙে, সে বিষয়ে যখন আমরা প্রশ্ন করি তিনি বলেছেন যে এই নদীতে একেবারে সরু, যার প্রেক্ষিতে উজানের যে ঢল এবং যে ভারী বৃষ্টিপাত হয় তাদের যে পানি ধারণ করার ক্ষমতা যে সক্ষমতা সেটি সরু হওয়ার কারণে সে পানি ধারণ করতে পারে না, যার প্রেক্ষিতে বাঁধ ভেঙে যায়। আর বাঁধ ভেঙে লোকালয় পানি ঢুকে এই অঞ্চলের মানুষজন তাদের যে ঘরবাড়ি, তাদের যে মাছের ঘের, তাদের যে মুরগির খামার, বিভিন্ন দোকানপাট সেগুলো আসলে একেবারে নষ্ট হয়ে যায়। তারা আসলে ক্ষতির সম্মুখীন প্রতি বছরই তারা এই বন্যার শিকার হন। তবে গতবার যে 24-এর ভয়াবহ বন্যা, সেই বন্যা হওয়ার কারণে এখানকার মানুষের ভিতরে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। তারা বলছে এই যে বাঁধ ভাঙা শুরু হয় 3-4 দিন যদি স্থায়ী থাকে তাহলে ফেনীর সমস্ত জেলা জুড়ে এই বন্যার পানি ছড়িয়ে পরে এখানকার মানুষরা ভোগান্তি শিকার হয়। পানি উন্নয়ন বোর্ড বলছে যে 7,730 কোটি টাকার একটি প্রকল্প তারা মন্ত্রণালয়ে সাবমিট করেছে টেকসই বাঁধ নির্মাণের জন্য, নদী প্রশস্ত করার জন্য, এবং যে নদীর যে বাঁকটি আছে বাঁকটি তারা সোজা করে দিলে তাহলে পানি সরুভাবে চলে নদীতে চলে যেতে পারে ফলে। আর এখানকার আরেকটি জায়গা ছিল বল্লার মুখবাঁধ, সেটির নতুন বাঁধ নির্মাণ করা হচ্ছে। এই বাঁধটি নির্মাণে কিন্তু একেবারে নিম্নমানের কাজ বলে এখানকার স্থানীয়রা বলছে। তারা বলছে যে গতবার যে জায়গাগুলোতে ভাঙে সেগুলো বারবার যদি ভাঙে, বেশি ভাঙলে পানি উন্নয়ন বোর্ডের বরাদ্দের পরিমাণ বাড়ে, তাদের আসলে নয়-ছয় করতে তাদের বেশি সুবিধা হয়। তারা বলছে বারবার বাংলা মনে হয় পানি উন্নয়ন বোর্ডের সুবিধা হয়, এই জন্য তারা আসলে এই টেকসই বাঁধ নির্মাণের জন্য তেমন কোনো পদক্ষেপ নেন না। স্থানীয়রা আসলে ক্ষোভে আছে, তারা আসলে কষ্টের তাদের সীমা নেই, তারা চান এখানে একটি টেকসই নির্মাণ। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে স্থানীয় যে দুর্যোগ প্রবণ এলাকা তাদেরকে দেখতে আসছেন, এসে তারা বলছে যে বন্যার পানি নেমে যাওয়ার পরে বা কারা কারা কি পরিমাণ ক্ষতি হয়েছে তাদের একটা তালিকা করবে, তালিকা করে অনুযায়ী তাদেরকে সহায়তা করবে। স্থানীয়রা বলছে যে তারা আসলে ত্রাণ চান না, তাদের ত্রাণ দরকার নাই, তারা স্থান হচ্ছে এটি স্থায়ী সমাধান। আর অনেকের বাড়িঘর একদম নদীর পাশে, তাদেরকে আমরা বলেছিলাম যে আপনারা এত নদীর পাশে কেন ঘরটি তৈরি করবেন, বারবারই তো আপনাদের ভাঙনের শিকার আপনারা ক্ষতিগ্রস্ত হন। তারা বলছে আসলে তাদের পৈতৃক যে জায়গা, এই জায়গা নদীর যে বেড়িবাঁধ, এটি বাঁধ যখন দেয় তখন বাড়ির পাশে চলে আসে, তার প্রেক্ষিতে যখন এই বাঁধ ভাঙে তখন তাদের বাড়িঘর নিয়ে যায়, তারা আসলে যাওয়ার তেমন জায়গা নাই। এখানকার যে 7,331 কোটি টাকার যে মেগা প্রকল্প তারা তৈরি করেছে, এটি যদি হয় তাহলে সেখানে অধিগ্রহণের যে জায়গাটি আছে সেই অধিগ্রহণ টাকা যখন দিবে তারা এইখান থেকে সরে উন্নত যাওয়ার জন্য বলছে। তবে তারা বলছে যে স্থানীয়রা আসলে জায়গা দিতে চান না, কিন্তু তারা টেকসই বাঁধ চান। এটা পানি উন্নয়ন বোর্ডের কথা। তো তারা বলছে যে পানি উন্নয়ন বোর্ডের সমীর, আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। ফেনী থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন। এদিকে সাভারে সামান্য বৃষ্টিতেই দেখা দিচ্ছে জলাবদ্ধতা, কখনো কখনো সড়ক উপচে পানি আশপাশের দোকান ও ঘরবাড়িতে ঢুকে পড়ছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। পৌরবাসীর দাবি ড্রেনেজ ব্যবস্থা থাকলেও তা ময়লা জমে নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ঘণ্টাখানিক মুষলধারায় বৃষ্টি হলেই সাভার পৌরসভার ব্যাংক কলোনি, ছাপড়া মসজিদ, শাহীবাগ, তারাপুর সহ বিভিন্ন পাড়া মহল্লায় দেখা দেয় এমন জলাবদ্ধতা। ডুবে যায় রাস্তাঘাট, কোথাও আবার ব্যবসা প্রতিষ্ঠান সহ বাসাবাড়িতেও প্রবেশ করে পানি। এমন পরিস্থিতিতে বৃষ্টি হলেই আতঙ্ক বাড়ে সাভারের বাসিন্দাদের। আমরা ঘর থেকে বের হতে পারি না, আমাদের ঘরে পানি ঢুকে যায়, এরপরে আমাদের ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, অটো ডুবে যায়, মোটরসাইকেল ডুবে যায় এবং পানির বড় ধরনের একটা স্রোত যায়। খাল, বিল ও নালা দখল করে গড়ে উঠেছে ঘরবাড়ি, দোকানপাট ও শিল্প কারখানা। ড্রেনেজ ব্যবস্থা থাকলেও তা ময়লা জমে নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই ড্রেন উপচে ওঠে রাস্তায়। অসংখ্য রাস্তার ড্রেন, এর ব্যবস্থাপনা পৌরসভার যে জনবল রয়েছে এবং বরাদ্দ রয়েছে, আমি মনে করি এটাতে তারা সমর্থবান না। তারা এই সমর্থবান না থাকার কারণে
এই সাপোর্টগুলো দিতে পারছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, জলাবদ্ধতা নিরসনে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। যে ড্রেনগুলোতে পানি প্রবাহিত হয় সেই ড্রেনগুলো হলো যে আমরা ইতিমধ্যে পরিষ্কার করেছি, আপনারা জানেন। তো সেই কারণে হলো যে এই জলাবদ্ধতা নিরসনের জন্য যা যা করণীয় দরকার প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পৌর প্রশাসন থেকে, সেগুলো আমরা করবো ইনশাআল্লাহ। সাভার পৌরসভায় অন্তত 10 লাখ মানুষের বসবাস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। গাজীপুরের শ্রীপুরে সড়কে ডাকাতির সময় গাড়ির আঘাতে একজন নিহত, ডাকাতের হামলায় নিহত অটো চালক। দেশে ডেঙ্গু 30% বরগুনায়, কারণ অনুসন্ধানে IEDCR এর মশা বংশবিস্তারকে দায়। অনিশ্চয়তার মুখে পড়েছে বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরা। মিয়ানমারে গৃহযুদ্ধের কারণে আলোর মুখ দেখেনি প্রত্যাবাসন। তবে এখনও নিজ ভিটেমাটিতে ফেরার আশায় রোহিঙ্গারা। প্রত্যাবাসনে গতি আনতে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা করা উচিত বলে মনে করেন প্রত্যাবাসন কমিশনার। কক্সবাজারের উখিয়া টেকনাফের 33টি ক্যাম্পে বসবাস 13 লাখের বেশি রোহিঙ্গার। মিয়ানমারের নিপীড়ন সংঘাতের কারণে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন তারা। এর মধ্যে বারবার আলোচনায় এসেছে তাদের প্রত্যাবাসনের ইস্যুটি। জান্তা সরকারের নিপীড়নে রাখাইন ছাড়া রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরার অনিশ্চয়তা কাটেনি আরাকান আর্মি প্রদেশটি দখল নেওয়ার পরও, বরং বিদ্রোহী আরাকান আর্মিও বিরূপ রোহিঙ্গাদের প্রতি। সম্প্রতি নতুন করে বাংলাদেশে ঢুকেছে 1,18,000 রোহিঙ্গা। তবে এখনো নিজ দেশে ফেরার আশা ছাড়েননি রোহিঙ্গারা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় তারা। আমরা আগেও বিশ্বকে জানিয়েছিলাম বাংলাদেশ আমাদের সাময়িক আশ্রয় দিয়েছে, তার জন্য আমরা শুকরিয়া জানাচ্ছি। তাদের সাথে আমাদের ঝগড়া বিবাদ লাগার আগে আমাদের জন্য দ্রুত সেফ জোন বানাতে হবে। আমাদের অধিকার নিয়ে বার্মা সরকারকে আমাদের ফেরত দেওয়ার জন্য বিশ্ববাসীর কাছে অনুরোধ করছি। সরকারের দিবা বলে আশা করি। নিজেদের অধিকার নিয়ে নিজ দেশে ঘরবিটা দিয়ে আমাদের পৌঁছিয়ে দিলে আমরা খুব খুশি হব। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মনে করেন, প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চালিয়ে যাওয়া উচিত। পরিস্থিতি স্বাভাবিক হলে প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ হবে বলে আশা করছেন তিনি। যুদ্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে এসে একটা নতুন গণতান্ত্রিক কিংবা সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হয়, তাহলে সেইখানে রাখাইন কমিউনিটির যে প্রতিনিধির পাশাপাশি যে সেকেন্ড লার্জেস্ট কমিউনিটি যারা রয়েছেন রোহিঙ্গা জনগোষ্ঠী, তাদের প্রতিনিধিত্ব নিশ্চয়ই তারা নিশ্চিত করবেন। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে না পারলে সংকট আরও বাড়বে। ক্যাম্পগুলোতে বছরে জন্ম হচ্ছে অন্তত 30,000 শিশুর। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। এ নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, এই মুহূর্তে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গার সংখ্যা কত এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতি চোখে পড়েছে কিনা কোনো? এই মুহূর্তে আসলে সরকারি যে হিসেব রয়েছে সেই হিসেব মতে বাংলাদেশে বসবাসকারী রোহিঙ্গা সংখ্যা 13 লাখের চেয়ে বেশি। তবে এটি বাস্তবে কিন্তু তা চিত্র অনেকটা ভিন্ন। এখানকার যারা শরণার্থী বিষয়ে কাজ করছেন তারা আমাদেরকে জানিয়েছেন এই সংখ্যা 15 লাখ ছাড়িয়ে গেছে। তবে আপনি জানেন, শুধু কক্সবাজারের উখিয়া এবং টেকনাফ নয়, কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাইরেও কিন্তু অনেকেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কক্সবাজার শহরে প্রায় লক্ষাধিক মতো রোহিঙ্গা এখানে বসবাস করছে, বিভিন্ন ভাড়া বাসায় বসবাস করছে বলে আমরা জানতে পেরেছি। তবে এই যে প্রত্যাবাসনের কথা যেটি বলছিলেন, আপনি জানেন 2023 সালে ঢাকা এবং নেপিদু একাধিকবার বৈঠক হওয়ার পরেও 1,80,000 রোহিঙ্গা তারা মিয়ানমারে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। অনেকটা যাচাই বাছাই সম্পন্ন হয়েছে, তাদের ইন্টারভিউ করা হয়েছিল টেকনাফে এসে মিয়ানমারের যে
প্রতিনিধি দল। তবে 2024 সালের মিয়ানমারের যে আরাকানে, সেখানে আরাকান আর্মি এবং জান্তা সরকারের মধ্যে যে সংঘর্ষ, দফায় দফায় যে সংঘর্ষ হয়েছিল, হওয়ার পরে অর্থাৎ তাদের যে গৃহযুদ্ধ হয়েছিল, গৃহযুদ্ধের পরে আরাকান আর্মি মিয়ানমারের রাখাইন রাজ্য দখল করে নিয়েছে। এরপরে আসলে অনেকটা প্রত্যাবাসন যে প্রক্রিয়া সেটি ভেস্তে যায়। এখনো পর্যন্ত যেহেতু অর্থাৎ রাখাইন রাজ্যে সেখানে মিয়ানমার সরকারের কোনো কর্তৃত্ব যেহেতু না থাকার কারণে তো সেই প্রত্যাবাসন প্রক্রিয়াটা ভেস্তে যায়। তবে আমি কথা বলেছি কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমানের সাথে কথা হয়েছে। তিনি আমাকে যেটুকু জানিয়েছেন, বাংলাদেশ এবং নেপিডো অর্থাৎ মিয়ানমার সরকারের সাথে আলোচনার পাশাপাশি তিনি একটি বিষয়ে পরামর্শ দিয়েছেন, সেটি হচ্ছে জান্তা সরকারের সাথেও আলোচনা করা যেতে পারে কিভাবে মিয়ানমারের রোহিঙ্গাদের অর্থাৎ ফিরিয়ে নেওয়া যায় সেই বিষয়ে। তবে আমি বেশ কিছু রোহিঙ্গার সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন ওপারে এখনো পর্যন্ত তাদের অনেক আত্মীয় স্বজন বসবাস করছেন। আরাকান আর্মি নতুন করে রোহিঙ্গাদের উপর দমনপীড়ন করছেন এবং সম্প্রতি সময়ে আপনারা জানেন 1,18,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। এটি হচ্ছে ইউএনএইচসিআর তাদেরকে ডাটাবেসের মাধ্যমে বর্তমানে অন্তর্ভুক্তি করেছেন। তারা কক্সবাজারের উখিয়া এবং টেকনাফে বিভিন্ন জায়গায় তারা বসবাস করছেন এবং তারা রেশনের আওতায় এসছে বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় জানতে চাই যে আমরা বিভিন্ন সময়ে রোহিঙ্গা শিবিরগুলোতে সংঘাতের খবর পেয়ে থাকি, এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, আপনি জানেন আসলে উখিয়া এবং টেকনাফে সেখানে 33টি ক্যাম্প রয়েছে। এই 33টি ক্যাম্পের মধ্যে আমরা জানি রোহিঙ্গাদের সদস্য সন্ত্রাসী গোষ্ঠীও রয়েছে। তো এখন বিভিন্ন জায়গায় তারা যেহেতু পাহাড়ি এলাকায় থাকে, সেখানে পাহাড়ি এলাকায় অনেক সময় দুর্গম জায়গায় গিয়ে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে, বিশেষ করে আধিপত্য বিস্তার এবং সেখানে তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিন্তু এরকম সংঘাত ঘটে। ইতিপূর্বে আমরা দেখেছি র্যাব সেখানে গিয়ে অভিযান পরিচালনা করেছে, কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে 33টি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখবার জন্য 3টি ব্যাটালিয়ন কাজ করছে এপিবিএন এর সদস্যরা কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। কিন্তু এখনো পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক না। তো সেখানে রোহিঙ্গাদের দেখভালের জন্য এপিবিএন 3টি ব্যাটালিয়ন থাকলেও কিন্তু অনেকটা তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পারছে না। রোহিঙ্গাদের মধ্যে যেটি বলছিলাম আভ্যন্তরীণ সংঘর্ষ, কোন্দল, এই বিষয়গুলো লেগে থাকে এবং এটি হওয়ার কারণে প্রতিনিয়ত সেখানে অপহরণ হচ্ছে, অস্ত্রের যে মজুদ সেটিও আমরা দেখতে পাচ্ছি। অনেক আইন শৃঙ্খলা বাহিনীর যে অভিযানে আমরা দেখেছি অনেক অস্ত্র উদ্ধারও হয়েছে। তো সবকিছু মিলিয়ে হচ্ছে রোহিঙ্গারা অনেকটা উগ্র মনোভাব সেটা আমরা দেখতে পাচ্ছি। তবে এই পরিস্থিতি যদি চলতে থাকে, অর্থাৎ নতুন করে রোহিঙ্গা আবার আসছে, আরো বেশি যদি আসতে থাকে, তাহলে বাংলাদেশের অবস্থা অনেকটা ভয়াবহ আকার ধারণ করবে বলে মনে করছেন এখানকার রোহিঙ্গা বিশ্লেষকরা। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। অপহরণ ও হামলার ভয়ে আতঙ্কে কক্সবাজারের টেকনাফের জেলেরা। নাফ নদী ও সাগরে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির হাতে আটক হচ্ছেন তারা। মোটা অঙ্কের মুক্তিপণ দিয়ে মিলছে মুক্তি, এতে উদ্বেগে জেলে পরিবারগুলো। গত 5 মাসে অপহরণ হয়েছেন অন্তত 1.5 শতাধিক জেলে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে অপহরণ ঠেকাতে নদী ও সাগরে নিয়মিত টহল চলছে। কক্সবাজারের টেকনাফের নাফ নদীর ওপারে মিয়ানমারের আরাকান রাজ্য, যা দখল করে নিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। নদীপথে তাদের টহল নিয়মিত। বাংলাদেশি পতাকাবাহী মাছ ধরার ট্রলার দেখলেই অপহরণ করে নিয়ে যায় আরাকান আর্মি। মাঝে মাঝে গুলিও ছোড়েন তারা। আরাকান আর্মির আতঙ্কে দিন কাটছে জীবিকার তাগিদে সাগরে যাওয়া জেলেদের। তাদের অভিযোগ, আরাকান আর্মির হাত থেকে ছাড়া পেতে অনেক সময় দিতে হয় মোটা অঙ্কের মুক্তিপণ। ফইল্লা জাল বয়ে বাজিলাম, এখন তো জাল বইতে কঠিন সীমান্তর বাইরে যাইতে চাইলে তখন কোরাল যাইলাই, তাহলে এখন দঙ্কি দিয়ে এপাশে যাইলে তোর গুলি করে। আরাকান আর্মির ডর লাগে, তারা এখন আর বই দেখা গুলি তুলি হুড়া তারা খেঙ্গুরি মাছ। নাফ নদী ও বঙ্গোপসাগর দিন দিন জেলেদের জন্য অনিরাপদ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন জেলে সংগঠনের নেতারা। আরাকান আর্মিরা বিভিন্ন সময় আমাদের জেলেরা মাছ ধরতে গেলে অতর্কিতভাবে গুলি করতেছে এবং অনেকজনকে ধরে নিয়ে যাচ্ছে। এটার বিষয় নিয়ে আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। নদী ও সাগরে নিয়মিত টহল দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কোস্টগার্ড বলছে, কেবল জলসীমা লঙ্ঘন করলেই জেলেদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি।
রাস্তা ধরে গেলাম আর চলে আসলাম সেটা না, নদীর মধ্যে কিন্তু রাস্তা বোঝা যায় না, IMBL এর ডিমার্কেশনটা অতটা বোঝা যায় না, তারা ভুলক্রমে চলে যায়। বাট তারা যখন ভুলক্রমে না চলে যায় আমরা কিন্তু প্রতিনিয়ত এই যে মাইকিং বলেন, তাদেরকে লিফলেট বলেন, জনসমাবেশ বলেন, তাদেরকে আমরা বুঝাই যে এইটা এখন মাছ ধরার সময় নিষেধ সময়, আপনারা ওই পারে যাবেন না। গণমাধ্যমের তথ্য মতে গত 5 মাসে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার অন্তত 150 শতাধিক জেলে। আইনশৃঙ্খলা বাহিনী জেলেদের ফেরত আনার দাবি করলেও বাস্তবে আরাকান আর্মিকে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনতে হয় তাদের। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টেকনাফ, কক্সবাজার। রাজধানী বাজারে বেড়েছে চালের দাম। মানভেদে সরু ও মোটা চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 60 টাকা পর্যন্ত। চড়া মুরগির দামও। তবে স্বস্তি মিলছে সবজির বাজারে। ঈদ করে ঢাকায় ফিরেছেন কর্মজীবীরা, তাই ছুটির দিনে ভিড় বেড়েছে নিত্যপণ্যের বাজারে। তবে তাদের অস্বস্তিতে পড়তে হচ্ছে চাল কিনতে গিয়ে। সপ্তাহের ব্যবধানে সরু চালের কেজিতে বেড়েছে 7 টাকার মতো। গত সপ্তাহে মিনিকেট 75 থেকে 80 টাকা কেজিতে কেনা গেলেও এখন তা বিক্রি হচ্ছে 80 থেকে 88 টাকায়। 58 টাকার নিচে মিলছে না মোটা চাল। বাড়তি দামের জন্য মিল মালিকদের দুষছেন বিক্রেতারা। বাইর থেকে ঢাকা আপ ডাউনের যে গাড়ি ভাড়া ডবল, সব কিছু খরচা বেশি দেওয়ার পরে ঢাকায় আসার পরে মানুষ একটু বিপদের মধ্যে আছে। চাউলের দাম, কাঁচা মাছের দামও বেশি। সিন্ডিকেটের কারণে বাজার বাড়ছে, বাড়ার কোনো প্রশ্ন উঠে না, কারণ দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাউল আছে। আর গত 2 মাস আগে সরকার বাড়ি থেকে আমদানি করছে। কোরবানি ঈদের আগে কমেছিল মুরগির দাম, তবে এখন আবার চাহিদা বাড়ায় বেড়েছে দাম। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকায়, ব্রয়লারের কেজি 160 টাকা। তো নজরদারি সব দিকেই করা উচিত, কিন্তু কত দিকে করবো? আমি নজরদারি করে গেলাম এর দিক দিয়া, পরে আবার ওদিক দিয়ে বাড়াই দিল, তাহলে এর পিছনে থাকতে হবে। সরবরাহ ভালো থাকায় বাজারে সবজির দাম নাগালের মধ্যেই আছে। বেগুন, করলা, পটল সহ বেশিরভাগ সবজি কেনা যাচ্ছে গড়ে 50 টাকা কেজিতে। তবে কেজিতে 5 টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে 25 টাকা কেজি দরে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাষ্ট্রায়ত্ত বিজেএমসি ও বিটিএমসির সব বন্ধ বস্ত্র, পাটকল চালু ও কারিগরি শিক্ষা ব্যবস্থায় সাম্যতার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পাট ও বস্ত্রকল এবং কারিগরি শিক্ষা রক্ষা আন্দোলন কমিটি। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা সব বস্ত্র ও পাটকলগুলোতে কারিগরি শিক্ষক বা টেক্সটাইল প্রকৌশলীদের নিয়োগের দাবি জানান। পাশাপাশি সরকারি তত্ত্বাবধানে থাকা সব বন্ধ বস্ত্র ও পাটকলগুলোকে খুলে দেওয়ার আহ্বান জানান। বন্ধ কারখানা শ্রমিকদের জন্য বিকল্প ব্যবস্থারও দাবি জানানো হয়। বক্তারা বলেন, বিগত সরকারের আমলে অন্যায়ভাবে অনেককে চাকরিচ্যুত করা হয়, এখন তাদের চাকরি ফিরিয়ে দেওয়া জরুরি। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। বাংলাদেশের সকল বস্ত্র পাটকলগুলি সরকারি তত্ত্বাবধানে অবিলম্বে খুলে দেওয়া হোক। সকল সরকারি প্রতিষ্ঠান, কলকারখানাগুলোতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদেরকে সিদ্ধান্ত এবং নেতৃত্ব স্থানীয় সকল পর্যায়ে নিয়োগ দিতে হবে। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।